Assalamu alaikum warahmatullah, my dear students. It's our management accounting, and we are learning about capital budgeting. Here we discuss the techniques of capital budgeting. So, last class we have discussed about payback period, a traditional method. Payback period, a traditional method, but very popular and mostly used method. Understand? So, last class we have learned about payback period, এবং দ্যাটস ভিউ দ্যাট এর অর্থ ছিল উদ্দেশ্য ছিল যে হাউ শর্টলি দি ক্যাপিটাল বিকাম রিফান্ড, কত সংক্ষিপ্ত সময়ে ফান্ডটা উঠে আসে, এটাই ছিল এই বিষয়, হলো এই পদ্ধতির মূল প্রতিপাদ্য বিষয়, রাইট? বাট day passed, month passed, year passed, and the value of money diminished. That is lazy, হ্রাস পাইতে থাকে। That is why সে কারণে investor wants to tally about the present value of the future, right? Once upon a time, I wanted to start a life insurance. One of my colleagues, he said, Motiyar bhai, it's only a matter of compulsory saving, but after 12 years, 10 years, 7 years, 8 years, what they will give you, that's equal not to present. অর্থাৎ 8-10 বছর পরে আপনাকে সুদে মূল্যে যে টাকা দিবে সেটা খুব বেশি এখনকার চেয়ে বেশি হবে না, কারণ তখন টাকার মূল্য এমন কমে যাবে যে দেখা যাবে আপনার এই জমাকৃত টাকা আর ওই সুদের টাকা প্রায় সমান সমান। তো এনিওয়ে, দ্যাট ইজ হয় ইনভেস্টররা এটা চেষ্টা করে যে টাকার বর্তমান মূল্যে ভবিষ্যতে টাকা পাবো সেটা কীরকম দাঁড়ায়, সেটা এর চেয়ে বেশি হবে না কমে যাবে, এটাও চিন্তা ভাবনা করে। দ্যাট সেই কারণেই এই পেব্যাক পিরিয়ডের আর একটা লেটেস্ট মেথড ডিসকাউন্টেড, দেখো প্লিজ, ডিপিপি অর্থাৎ ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড, রাইট? তো আমরা পেব্যাক পিরিয়ডের সেকেন্ড মেথড discounted payback period, attention please, this format you should recognize, এই ফরম্যাটটা তোমাদের মুখস্থ করে ফেলা দরকার। ক্যাপিটাল বাজেটিং এ ফার্স্ট কলাম ইয়ার, সেকেন্ড কলাম সিএফবিটি বা সিএফএটি বিভিন্নভাবে থাকে। নর্মালি সিএফবিটির অর্থ হলো ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স। তো আরও বোঝায় যে এখানে নিশ্চয়ই ডেপ্রিসিয়েশন দেওয়া হয় নাই, আর ডেপ্রিসিয়েশন দেওয়া হয় নাই তারও একটা নমুনা এখানে বলা থাকে, একটা লাইন থাকে। এটা কিন্তু আগের দিনের অঙ্কটার অংশ, কিন্তু আমি আগের দিনের অঙ্কটা নিয়ে আসছি এই জন্য যাতে তোমরা বুঝতে পারো সেম হয়, নতুন কিছু না হয় এই জন্যে। তো রিমেম্বার দ্যাট, রিকল দ্যাট, সেটা মনে করো ওখানে স্ট্রেট লাইন ডেপ্রিসিয়েশন মেথড একথা উল্লেখ ছিল। এর অর্থ হলো যেখানে ডেপ্রিসিয়েশন বের করতে হবে, রাইট?
তো যে কারণে সেকেন্ড কলাম হলো ডেপ্রিসিয়েশন, অবশ্যই। থার্ড কলাম আর্নিং বিফোর ট্যাক্স, অর্থাৎ অবশ্যই বের করা হয়েছে সেকেন্ড কলামে, এবার অবশ্যই বাদ যাচ্ছে। ইউ নো somewhere you will see the table for EAT. Table for EAT. You are the student of honors third year. In second year you have learned leverage. I recall leverage because leverage chapter, that income statement is like this. Attention here, EAT, সেখানে আমরা লিভারেজের সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিয়েছি, পেয়েছি কন্ট্রিবিউশন থেকে বাদ গেছে ফিক্সড কস্ট, পাওয়া গেছে ইএটি, ইবিআইটি থেকে বাদ দিয়েছি ইন্টারেস্ট, থাকছে ইবিটি থেকে বাদ দিয়েছি ট্যাক্স, পাইছে আমরা ইএটি। এই কিন্তু সেই ইএটি, সেই ধরনের কিন্তু। তো আমরা এই দুটো আমরা দেখেছো, অঙ্ক যারা দেখেছো, আগের দিন ক্লাস যারা করেছো দেখছো যে এই ইয়ার এবং এই সিএফবিটি দেওয়া থাকে। আমরা যেটা করেছিলাম ডেপ্রিসিয়েশন বের করে ডেপ্রিসিয়েশন কলামে ডেপ্রিসিয়েশন বসিয়েছিলাম। এখন থার্ড কলাম না ফোর্থ কলাম, এখানে এই কলামের কাজটা কি? এই কলামের কাজ হচ্ছে এই সিএফবিটি থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে বসানো। তো ঠিক তাই দেখো, আমরা সব সময় 5 ইয়ার 5 বারই সিএফবিডি মাইনাস ডেপ্রিসিয়েশন 20,000, এখানে 1 লাখ মাইনাস 80,000 ইকুয়াল টু 20,000। এইভাবে আমাদের এ পর্যন্ত আসছে। পাই নাম্বার ইবিটি, আর্নিং বিফোর ট্যাক্স। সো এখন প্রশ্ন আসে যে আমাকে ট্যাক্স দিতে হবে, তো ট্যাক্স কত পার্সেন্ট? ট্যাক্স 50%, এটা অঙ্কে উল্লেখ ছিল। ব্যাস, তাহলে আমার যে আর্নিং হবে এই 50% ট্যাক্স দিতে হবে। ট্যাক্স কত? 50%, 10,000, 10,000, 70-এর হাফ 35,000, 1,70,000 তার হাফ 85,000 টাকা, 85,000 টাকা আমরা পাইলাম ট্যাক্স। এখন আমাদের কি করতে হবে? এই আর্নিং বিফোর ট্যাক্স থেকে ট্যাক্স বাদ দিতে হবে। দিয়ে কি পাই? যে আর্নিং ছিল 50% ট্যাক্স, 50% আর্নিং থাকবে। সো এই কলামটাই এখানে চলে আসছে। আর যেহেতু 50%, অন্য কিছু হলে সমান হবে, সে ট্যাক্স 40%, ট্যাক্স 30%। যদি এমন হতো তাহলে কিন্তু এরকম সমান হতো না, কিন্তু দুটো কলাম কিন্তু সমান, 10, 10, 10, 10, 25, 25। এটা হচ্ছে জাস্ট 50% ট্যাক্স হওয়ার কারণে। আন্ডারস্ট্যান্ড? এনিওয়ে, আমরা আর্নিং বিফোর ট্যাক্স থেকে ট্যাক্স বাদ দিলাম, পাইলাম ইএটি। এটাকে কিন্তু কোনো বই লেখা আছে সিএফএটি, আরও ভিন্ন কথা থাকতেও পারে, নো প্রবলেম। বিষয়টা এই, এটা আর্নিং আফটার ট্যাক্স বা ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স পাইলাম ইএটি। বাট এই যে অবশ্যই বাদ দিলাম, অ্যান্ড ইউ রিকল দ্যাট whenever you start income statement, their depreciation deducted, সেখানে ডেপ্রিসিয়েশন বিয়োগ করা হয়। বাট এই একটা খরচ হিসেবে যে বিয়োগ করা হলো, মাইনাস করা হলো, আসলে কি খরচ হয়েছে? কাউকে দেওয়া হয়েছে? না, এটা কোম্পানি হাতে রয়ে গেছে, ক্যাশে রয়ে গেছে, ফান্ডে রয়ে গেছে। যেই কারণে এই ডেপ্রিসিয়েশন যেটা বাধ্য হয়েছে ইনকাম স্টেটমেন্ট থেকে, সেটা আবার ইএটির সাথে যোগ করে এখানে বলতে এনসিবি, নেট ক্যাশ বেনিফিট। অ্যাকচুয়ালি এই বিষয় অবশ্যই যেটা বাদ দেওয়া হয়েছিল ক্যাশ বিফোর ট্যাক্স থেকে, এটা কিন্তু আসলে কোনো খরচ না, সেটা কোম্পানি ফান্ডে রয়ে গেছে। তাই আবার ফান্ডে আগে মাইনাস করেছে, আবার এখানে প্লাস করা হচ্ছে। 10,000 প্লাস 80,000 হইল 90,000, 10,000 প্লাস 80,000 হলো 90,000, 35,000 প্লাস 80,000 1,15,000। এই জন্য বলছে নেট ক্যাশ বেনিফিট।
আসলে এটাই মূলত আর্নিং। তো এটাকে নেট ক্যাশ বেনিফিট, আসলে মূল কিন্তু এটাই তাদের ফান্ডে রয়ে গেছে। তো আমরা আগের দিন যখন আমরা সিম্পল পিবিপি করেছিলাম, তখন এই এনসিবি কিন্তু আমরা করেছিলাম সিএনসিবি। এই এনসিবিটাকে আমরাকে এই সিএনসিবি করছিলাম, কিন্তু যেহেতু আমাদের বলেছে ডিসকাউন্টেড পে ব্যাক পিরিয়ড, রাইট? আজকের বিষয় হলো ডিসকাউন্টেড পে ব্যাক পিরিয়ড। যে কারণে আমাদের ডিসকাউন্ট ফ্যাক্টর দিয়ে এই এনসিবির প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। আমরা ইয়ারলিতে এটা বেনিফিট পাচ্ছি, কিন্তু প্রেজেন্ট ভ্যালুতে কত হয়, আজকে টাকার যে মূল্য, সেই মূল্যতে এই যে সেকেন্ড ইয়ার পাবো 90,000, থার্ড ইয়ার পাবো এত টাকা, ফোর্থ ইয়ার পাবো ফিফথ এত পাবো, এই বর্তমান টাকার যে মূল্যমান এই হারে আসলে কত টাকা হয় লক্ষ্য করো। যখন আমরা ডিসকাউন্ট ফ্যাক্টর কত 10%, এই 10% ডিসকাউন্ট ফ্যাক্টর, এই ফ্যাক্টরগুলো কিন্তু বইতে দেওয়া নেই, শুধু বলা হয়েছে ডিসকাউন্ট ফ্যাক্টর 10%। তো আমি এগুলো কোথায় পাবো, একজন শিক্ষার্থী কোথায় পাবে? এর জন্য একটা টালি আছে, একটা ছক আছে, সেটা পরীক্ষার সময় তোমরা এরকম ফটোকপি করে সাথে দিতে পারবে, এটা অ্যালাউড। অথবা অনেক সময় প্রশ্নে দেওয়াও থাকে যে পাঁচটা বছর বা 7টা বছর 6টা বছর থাকবে, প্রত্যেক বছরের সেখানে যেই পার্সেন্টেজ থাকবে 15% হতে পারে, 12%, 10% হতে পারে, যাই উল্লেখ থাকবে সেটা কিন্তু এখানে দেওয়া থাকে অনেক সময় প্রশ্নে। আর প্রশ্ন যদি দেওয়া না থাকে তাহলে ওই সব দেখে আমরা এটা বের করতে পারবো। আচ্ছা, এটা কোনো কঠিন বিষয় কিছু না, আমরা কেবল শুরু করলাম, আমাদের এই ডিসকাউন্ট ফ্যাক্টর আরও অঙ্ক আছে, রাইট? এর সাথে বলে রাখি, এখানে যে বিষয়গুলো জানতে চাওয়া হয়, 1 নাম্বার পে ব্যাক পিরিয়ড বা ডিসকাউন্টেড পে ব্যাক পিরিয়ড, ARR, IRR। তারপরে নেট প্রেজেন্ট ভ্যালু, প্রফিটেবিলিটি ইন্ডেক্স, 1 2 3 4 5 6। আরও টেকনিক আছে, কিন্তু এখান থেকে 3-4টা চাওয়া হয়, রাইট? যখন আমরা IR করব, এনপিভি করব, প্রেজেন্ট প্রফিটেবিলিটি ইন্ডেক্স করব, তখন কিন্তু আমাদের এই প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর লাগবে। কাজেই এটা এখন এই পর্যন্ত জানলেই যথেষ্ট হবে ইনশাআল্লাহ। তাহলে কি হলো যে আমরা এই 10% হারে 1 টাকার বর্তমান মূল্য কত আমরা প্রত্যেক ইয়ারে বের করলাম। ইয়ার দেখো চেঞ্জ হচ্ছে, ইয়ার বাড়তেছে, আর 1 টাকার মূল্যমানও কমে যাচ্ছে। বর্তমান সময়ে বছর শেষ না হতে হতে 1 টাকা হয়ে যাচ্ছে 91 পয়সা, সেকেন্ড ইয়ার হচ্ছে 1 টাকা হয়ে যাচ্ছে 83 পয়সা, হ্যাঁ, থার্ড ইয়ারে 75 পয়সা, ফোর্থ ইয়ারে 68 পয়সা, ফিফথ ইয়ারে 62 পয়সা। দেখো 1 টাকার মূল্যবান কোথায় নেমে যাচ্ছে, বাড়ি আর যাচ্ছে। এটা একটা অনুমান, অর্থনৈতিক ফর্মুলা। এনিওয়ে, তো আমাদের এখন কাজ হলো ফ্যাক্টর লিখলাম, এই ফ্যাক্টর দিয়ে এনসিবি কে গুণ করলাম। এই ডিসকাউন্টেড দিতে কি ডিসকাউন্টেড দিতে হলো ডিসকাউন্টেড এনসিবি। তো এনসিবি কে আমরা ডিসকাউন্ট করলাম 90,000 ইন্টু 0.909, ক্যালকুলেটর লাও, গুণ করো 90,000 ইন্টু 0.909,
দেখা যাবে আসবে ৮১,৮১০ টাকা। এই একইভাবে প্রত্যেকবার গুণ, এটা গুণ, এটা গুণ, এটা গুণ, প্রত্যেকবার এইভাবে হবে। হয়ে আমরা ডিসকাউন্টেড এনসিভি পাইলাম। এই ডিসকাউন্ট এনসিভিকে আমরা আবার ওই যে কিউমিউলেটিভ করলাম, এই জন্য ডিসকাউন্টেড কিউমুলেটিভ নেট ক্যাশ বেনিফিট, রাইট। আমরা আগে এই সূত্র শিখেছি যে আমাদের পে ব্যাক পিরিয়ডে এই হলো সূত্র কি, পে ব্যাক পিরিয়ড ইকুয়াল টু এ প্লাস এনসিও মাইনাস সি ভাগ বি। ওকে, what is A? A is the year in which NCO NCO 4 lakh is nearer to cumulative net cash benefit. তো attention please, দেখ ফোর্থ ইয়ারে আমার যে কিউমুলেটিভ নেট ক্যাশ বেনিফিট হচ্ছে সেটা কিন্তু আমার এনসিওর কাছাকাছি। সো এর মান হলো 4। আবার বলতেছি, এ কি জিনিস? এ হচ্ছে সেই বছর যেই বছরে এই যোজিত বেনিফিটটা আমার এনসিওর কাছাকাছি হবে। এনসিও কি? নেট ক্যাশ আউটলে, নেট ক্যাশ আউটলে। এটা কত? 4 লাখ টাকা, এর কাছাকাছি হয়েছে। কোন বছরে? 4 বছরে। সো এর মান চাই। এনসিও 4 লাখ টাকা অঙ্কে বলা আছে, সেটা নেট ক্যাশ আউটলে ইনভেস্টমেন্ট এনসিও 4 লাখ টাকা মাইনাস সি। সি হচ্ছে কি? এই এ বছরের, এ যেটা সেই বছরের যোজিত বেনিফিট, কিউমিউলেটিভ বেনিফিট গেল সি। ডি কোনটা? এ বছরের পরবর্তী বছরের, এ বছর হলো ফোর্থ, তার পঞ্চম ইয়ারের ক্যাশ বেনিফিট কত? ১,০২,৪৬৫, ১,০২,৪৬৫। এখন যোগ বিয়োগ গুণ ভাগ করে পাইলাম আমরা 4.77 ইয়ার্স, অর্থাৎ 4 বছর, প্রায় 5 বছরে তার মূলধনটা উঠে আসবে বর্তমান মূল্যের ধারণায়, প্রেজেন্ট ভ্যালুর ধারণায়। এই যে প্রেজেন্ট পিভি মানে কি? প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর। আবার শুনে নাও, পিভি মানে কি? প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর দেওয়া আছে। ওকে, তাহলে থাকলো এ আর আর। অতএব তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, একটা স্ক্রিনশট নিয়ে নাও, যাতে করে আমি এ আর আর করতে পারি। বোর্ড তো ছোট, এটা মুছে দিয়ে আমি এ আর আর করবো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। এ আর আর সূত্র হলো এ আর আর means average rate of return, average rate of return, ARR। তো ARR এর সূত্র হচ্ছে ARR equal to average EAT ভাগ average investment into 100, রাইট। আবার একটু স্ক্রিনশট নিয়ে নাও, আবার একটু স্ক্রিনশট নিয়ে নাও।
আশা করি সবাই স্ক্রিনশট নিয়ে নিছো। আমি এখন এখানে মুছলাম। যেহেতু আমাদের এভারেজ ইএটি লাগবে, অথবা আবার টোটাল ইএটি দরকার। ইএটি কই? এই যে ইএটি, তাহলে টোটাল ইএটি কত? যোগ করো, যোগ করলে হয় 1,75,000 টাকা। টোটাল ইএটি হয় 1,75,000 টাকা হয়। কয় বছর হলো? 5 বছর হলো। 5 দিয়ে ভাগ করলে এভারেজ ইএটি পাওয়া যাবে। আমাদের উপরের অঙ্কের আর এই সলিউশনের কোনো দরকার নয়, এটা আমি একবার মিশে বলতেছি। তো এভারেজ ইয়েট কি? যে এভারেজ ইএটি সমান সমান টোটাল ইএটি ভাগ লাইফ। এখানে টোটাল ইএটি হলো 1,75,000 টাকা। আমরা বের করলাম একটু আগে। আর লাইভ হলো 5। তাহলে 5 3 15, 5 5 25 এর এভারেজ ইএটি। কত? 35,000 টাকা। ভাগ এভারেজ ইনভেস্টমেন্ট। একটু স্ক্রিনশট নিয়ে নাও, বুঝতে পারবো। হ্যাঁ প্লিজ একটু স্ক্রিনশট নিয়ে নাও। এভারেজ ইনভেস্ট কি? এভারেজ ইনভেস্টমেন্ট ইকুয়াল টু কি? ওয়ার্কিং ক্যাপিটাল প্লাস স্যালভেজ ভ্যালু প্লাস এনসিও মাইনাস স্যালভেজ ভ্যালু ভাগ 2। এভারেজ ইনভেস্টমেন্ট ইকুয়াল টু ওয়ার্কিং ক্যাপিটাল প্লাস স্যালভেজ ভ্যালু প্লাস এনসিও মাইনাস স্যালভেজ ভ্যালু ভাগ 2। এখানে আমাদের কোনো ওয়ার্কিং ক্যাপিটাল নাই, 0। স্যালভেজ ভ্যালু নাই, 0। এনসিও হলো 4 লক্ষ টাকা মাইনাস স্যালভেজ ভ্যালু 0 ভাগ 2 ইকুয়াল টু 2 লক্ষ টাকা হলো আমাদের এভারেজ ইনভেস্টমেন্ট, রাইট? সো 2 লক্ষ টাকা দিয়ে ভাগ করি। এভারেজ ইএটি ভাগ এভারেজ ইনভেস্টমেন্ট ইনটু 100 সমান কত হয়? 17.5%। এই অ্যাটেনশন প্লিজ। আমরা আজকে ক্লাসে পেব্যাক পিরিয়ড মেথড শেষ করলাম। আমরা নর্মালটাও দেখলাম, ডিসকাউন্টেড ফ্যাক্টর সেটাও দেখলাম, আর এভারেজ রেট অফ রিটার্ন এটাও দেখলাম। তো 2টা টেকনিক আমরা শেষ করলাম আজকে। নেক্সট আজ
নেক্সট ক্লাস আমরা ইনশাল্লাহ IRR এবং নেট প্রেজেন্ট ভ্যালু এর উপরে করবো ইনশাল্লাহ। নেক্সট ক্লাস হবে IRR আর প্রেজেন্ট ভ্যালু এর উপরে করবো ইনশাল্লাহ। তাহলে অঙ্কটা আপনারা স্ক্রিনশট নিয়ে নিলে আরও ভালো হবে, লেকচারটা ভালো শুনবেন। আর আমি তো প্রত্যেকবার জায়গায় দেখিয়ে দিয়েছি কোনটা কী জিনিস কেন, কোনটা কী জিনিস কেন দেখা দিচ্ছি। এরপরও যদি আপনারা বুঝতে না পারেন আমাকে ফোন করলে আমি বলে দেবো ইনশাআল্লাহ। আপনারা সকলে ভালো থাকেন, পড়াশুনো করেন। আল্লাহ হাফিজ।